বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ভারত পাক সীমান্তের উত্তেজনা প্রশমনে ফ্ল্যাগ মিটিং এর রেস্ট না কাটতেই আবারও ভারতীয় সেনা চৌকি নিশানা করে হামলা চালানোর অভিযোগ উঠল পাক সেনার বিরুদ্ধে, যদিও এতে হতাহতের কোনো খবর মেলেনি। এদিকে শুক্রবার ওই সকল সীমান্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের। সীমান্তে পাকিস্তানের গোলাগুলি বর্ষণ চলছে। উত্তেজনা প্রশমনে ফ্ল্যাগ মিটিংয়ের রেশ কাটতে না কাটতেই ভারতীয় চৌকি নিশানা করে গতকাল রাতে হামলা চালানোর অভিযোগ উঠল পাক সেনাদের বিরুদ্ধে। সীমান্তে উত্তেজনা হ্রাসে গতকালেই পারগওয়াল সাব সেক্টরে বৈঠকে বসেন বিএসএফ ও পাক রেঞ্জার্সের অফিসাররা, কিন্তু তার 7 ঘন্টাও হয়নি। রাতের অন্ধকার ঘনিয়ে আসতে সীমান্তের ওপার থেকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসতে থাকে জম্মুর আখনুর সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতীয় সেনাবাহিনীর সামনের সারির সেনা চৌকি, ফরওয়ার্ড বর্ডার আউটপোস্ট ও অসামরিক এলাকায়। এক পুলিশ অফিসার সংবাদ সংস্থাকে বলেছেন, গতকাল রাত সোয়া 11টা নাগাদ আখনুরের পারগওয়াল সাবসেক্টরের দেবুরা ফরওয়ার্ড বেল্টে ভারতীয় সেনা ছাউনি ও অসামরিক মহল্লায় গোলাগুলি চালায় পাক রেঞ্জার্স বাহিনী। রাত 11টা 45 পর্যন্ত হামলা চলে বলে জানান তিনি, যদিও গোলাগুলিতে কোনো হতাহতের খবর নেই। মূলত 3-4টি পোস্ট নিশানা করে গোলাগুলি চলছে। গ্রামের 2টি বাড়ি দেওয়ালে বুলেট আঘাত করেছে বলে জানা গিয়েছে, তবে বড় মাপের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিএসএফ জওয়ানরাও পাল্টা গুলি চালায়। পরে রেঞ্জার্সরা আবার রাত 1:30 নাগাদ পারগওয়াল সেক্টরে ছোট অস্ত্র ও মাঝারি পাল্লার মেশিনগান থেকে গুলি চালায় 3টি বিএসএফ চৌকি টার্গেট করে। কিছুক্ষণ পর তা থেমে গিয়ে আবার ভোর 4টায় গুলিবর্ষণ শুরু হয়। এদিকে আরনিয়া, আরএসপুরা, কানাচক, রামগড়, গাজানসু সাবসেক্টরের সীমান্ত এলাকাগুলি গতকাল রাতেও টানা 3 দিন হলো শান্তই ছিল। টানা 45 দিন রাতে পাক গোলাগুলি চলেছিল ওইসব এলাকায়। এই নিয়ে চলতি আগস্ট মাসে 24 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করল পাক বাহিনী। এই প্রেক্ষাপটে আগামীকাল সীমান্ত এলাকাগুলির পরিস্থিতি দেখতে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিষাক্ত পোকার কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসারত রাজ্যের বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন। তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মানিক সরকারের, স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী সহ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। বিষাক্ত পোকার কামড়ে অসুস্থ হয়ে বুধবার সন্ধ্যায় আগরতলা জিবি হাসপাতালে ভর্তি হন ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন। প্রথমে তাকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয় এবং পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তার হঠাৎ অসুস্থ হওয়ার খবর পেয়ে রাতেই জিবি হাসপাতালে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। তার শারীরিক অবস্থার খোঁজখবরও নেন তারা। এছাড়াও রাতে জিবি হাসপাতালে যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি দিবাচন্দ্র রাঙ্খল, কার্যকরী সভাপতি আশিস সাহা, প্রাক্তন বিরোধী দলনেতা রতন লাল নাথ সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। রাতে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেও জানা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নবজাতকের জন্মের শংসাপত্র আনতে গেলে হাসপাতাল থেকে দেয়া হলো মৃত্যুর শংসাপত্র। হাসপাতালের এই হেন অকর্মণ্যতায় হতবাক সকলে। ঘটনা সুনামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। নবজাতকের বাড়ি ময়নামা গ্রামে। নবজাতককে মৃতের শংসাপত্র, তুগলকি কাণ্ডে রীতিমতো হতাশ সকলেই। নবজাতক শিশুকে মৃত বানিয়ে ছাড়লেন সুনামুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ঘটনাটির সত্যতা মিলে বৃহস্পতিবার দুপুরবেলায়। শিশুকন্যাটির বাবা ইসমাইল মিয়া ময়নামা পঞ্চায়েতে শিশুকন্যাটির নাম নথিভুক্ত করাতে যায়। সকলে হতবাক হয়ে দেখে ইসমাইল মিয়ার দিকে, কারণ ইসমাইল মিয়া তার শিশুকন্যার জন্মপত্রের বদলে তার মৃত্যুপত্রটি নিয়ে যায় পঞ্চায়েতে। তখন পঞ্চায়েতের এক কর্মী ইসমাইল মিয়াকে বলেন যে এটি তো জন্মপত্র নয়, এটি হলো মৃত্যুর প্রমাণপত্র, তাই নাম নথিভুক্ত হবে না। মেয়ে জন্মগ্রহণ করছে 30/7/2008, 14/8/2014 বাচ্চাটি বানাচ্ছে। আর না আমাকে আজকে আমার অফিসে আসে আইয়া পঞ্চায়েত রেজিস্টারে এর মেয়ের নাম উঠে তো সার্টিফিকেট নিয়ে আইসি। আর পর আমি দেখতে আসি যে এটা ডেথ সার্টিফিকেট, তুমি এটা করতে আনছো, এটা করে নিয়ে আসো ডাক্তারের কাছে, বাবুতে নিয়ে ঠিক করে নিয়ে আসো সোনামুড়া হসপিটাল। তখন ইসমাইল মিয়া জানান যে গত 30 জুলাই সোনামুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তার শিশুকন্যাটি জন্মগ্রহণ করে। তারই প্রমাণপত্র আনার জন্য সে 14 আগস্ট হাসপাতালে যায়, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃতের প্রমাণপত্র ধরিয়ে দেয়। ইসমাইল মিয়া পড়ালেখা জানেন না, তাই সে কিছু বলতে পারেনি। তারই বক্তব্য শুনে হতবাক ছিল সকলে। হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে এই ভুল করতে পারে, এ নিয়ে ছিছি রব উঠেছে সকলের মধ্যে। এই বিষয়ে বলতে গিয়ে নবজাতক শিশুকন্যার বাবা ইসমাইল মিয়া জানান, 7 মাসে বাচ্চার বার্থ সার্টিফিকেট লেগেছিলাম জমা দিতে। জমা দিতে যাই দেখি তারা আনছি, এরপরে জমা দিয়েছে, তারা যেভাবে দিয়েছে এগুলোই আইসি। আনার পরে পঞ্চায়েতে দিয়েছি, তারা কইতে আছে এটা ডেথ সার্টিফিকেট দিয়েছিল আর সুনামুড়া হসপিটাল থেকে।
কোনের ডেথ সার্টিফিকেট আমি গেছিলাম বার্থ সার্টিফিকেট লাগে এবং যাওয়ার পরে আমরা যেভাবে দিছি আমি এগুলো লই আইছি আমাদের পরে রাখতে দিছি বাড়িতে দুদিন পরে আমি পঞ্চায়েতে আইছি আর এটা রেজিস্টারে নাম উঠাতে আইছি তারা কাছে এটা ডেথ সার্টিফিকেট। নবজাতক শিশুকন্যার এক আত্মীয় জানান, যেমন বাচ্চা প্রসব করবো তখন সোনামুড়া হাসপাতালে ভর্তি করছে। বাচ্চা হওয়ার পরে বাচ্চা হয়েছে 30/7/2014 সালে। 2014 সালে কইছে এখানে হাসপাতালতে বার্থ সার্টিফিকেট দিব। 14/8/2014 যাওয়ার পরে আমার বাতিজি জামাইরে তারা বার্থ সার্টিফিকেটের পরিবর্তে একটা ডেথ সার্টিফিকেট দিয়ে গেছে, দিয়ে দিছে। হে লেখাপড়া জানে না, পড়তে পারে না, সে লই আইছে। 7-8 দিন পরে পঞ্চায়েতে আনছে, আমিও ছিলাম এখানে। এরপরে দেখি যে বার্থ সার্টিফিকেটের পরিবর্তে তারা ডেথ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এটা সোনামুড়া ডাক্তার, হাসপাতালের ডাক্তার। ডাক্তারটা দেখো কি নাম এটা আমরা পড়তে পারি না, দেখছি যে সিলটা এমন কষ্ট বোঝা যাচ্ছে না। এসব আজব কাণ্ডের সঠিক তদন্তের দাবি করছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক মৃত ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কমলপুর মহকুমার এড়ারপাড় এলাকায়। ঘটনার তদন্ত করছে পুলিশ। অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে কমলপুর মহকুমার এয়ারপোর্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকালে নাজিম উদ্দিনের ধানক্ষেতে এলাকাবাসী দেখতে পায় একটি মৃতদেহ ধানক্ষেতে পড়ে থাকতে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে কমলপুর থানার বড়বাবু দেবপ্রসাদ রায়ের নেতৃত্বে পুলিশ এড়ারপাড় এলাকার এনএসি রোডে ধলাই নদী সংলগ্ন ধানক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃত ব্যক্তির দেহে আঘাতের চিহ্ন থাকায় পুলিশ ঘটনার ব্যাপারে বেশ সন্দিহান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হয়তোবা খুন করে মৃতদেহটিকে গাড়ি করে এনে এখানে ফেলে যাওয়া হয়। এদিকে যে মৃতদেহটি উদ্ধার হয়েছে তা মাঝবয়সী পুরুষের, তার পরিচয় এখনো জানতে পারা যায়নি। এই ঘটনায় এখন কমলপুর মহকুমা জুড়ে চলছে চাঞ্চল্য। 9:30 নাগাদ একটা ইনফরমেশন পাই যে ঘাটিচুমনির কাছে ক্ষেতের মধ্যে একটা ব্যক্তি পুকুর হয়ে পড়ে আছে মৃত অবস্থায়। সেই খবর পেয়ে আমরা এখানে আসি এবং ঘটনাটি তদন্ত শুরু করেছি। এখন পর্যন্ত ওই ব্যক্তি আইডেন্টিফাই হয় না, তার বডিটা দেখা হয়েছে, মাথার ডান সাইডে ছোট্ট একটা জখমের মতো দেখা গেছে। তো বিষয়টা আমরা তদন্ত করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দফা দাবির সমর্থনে 3টি বামপন্থী সংগঠনের রাজ্যভিত্তিক কর্মসূচির অঙ্গ হিসেবে এক কনভেনশন অনুষ্ঠিত হয় কাঠালিয়া প্রয়াত সমর চৌধুরী কমিউনিটি হলে। অপরদিকে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 6ষ্ঠ রাজ্য সম্মেলনকে সামনে রেখে এক মিছিল সংগঠিত করল অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন কাঠালিয়া শাখার কর্মীরা। 3টি বামপন্থী সংগঠন 5 দফা দাবির সমর্থনে রাজ্যভিত্তিক কর্মসূচির অঙ্গ হিসেবে সর্বত্র প্রচার কর্মসূচির উপর জোর দিয়েছে। 5 দফার সমর্থনে ব্লকে ব্লকে চলবে গণডেপুটেশন। তারই প্রাক প্রস্তুতি হিসেবে গত মঙ্গলবার কাঠালিয়া অঞ্চলভিত্তিক হয় এক কনভেনশন অনুষ্ঠিত হয় কাঠালিয়া প্রয়াত সমর চৌধুরী কমিউনিটি হলে। 4 শতাধিক কৃষক খ্যাতমজুর সামিল হয় এদিনের কনভেনশনে। কনভেনশনের উদ্যোক্তা ছিল সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন ও গণমুক্তি পরিষদ। কনভেনশনের প্রধান বক্তা ছিলেন সারা ভারত কৃষক সভার সোনামুড়া বিভাগীয় সম্পাদক গৌরাঙ্গ ঠাকুরতা। এছাড়াও বক্তব্য রাখেন গণমুক্তি পরিষদের বিভাগীয় সভাপতি বিষ্ণু ত্রিপুরা। খ্যাতমজুর ইউনিয়নের পক্ষে আলোচনা করেন এনসি বৈদ্য। মানুষের মধ্যে আন্তরিকতার বীজ ঘটবে। আমরা যে কথাগুলো বলেছিলাম, কংগ্রেস বড় লোকের পার্টি, ধনী জমিদারদের দল, কর্পোরেটদের দল, দুর্নীতি বলে মানুষ এটা বিশ্বাস করে। নির্বাচনী ময়দানে নেন না, বিজেপিও এই কথাটি কইছে। মানুষ তো আর ঠিকই তো বামফ্রন্টের মতোই তো কথা কইছে। বামফ্রন্ট সারা ভারতবর্ষে একমাত্র কেরালা, পশ্চিমবাংলা, ত্রিপুরা আর অন্য জায়গাগুলোতে আমরা ছিটে ফোটা। এখনো ভারতবর্ষে অবস্থাটা কি? লড়াই কে লিয়ে বামফ্রন্ট, ভোট কে লিয়ে কংগ্রেস।
लॉय के लिए राव ठंडा, ভোট के लिए তেলেঙ্গা ঠান্ডা। এদিকে বৃহস্পতিবার বিপুল সংগ্রামী উদ্দীপনায় অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের কাঠালিয়া শাখার কর্মীরা এক মিছিল পরিক্রমা করে 1 কিলোমিটার সড়ক পথে মিছিল শেষে স্ট্যান্ড প্রাঙ্গণে জমায়েতে বক্তব্য রাখেন সিআইটিউর বিভাগীয় নেতৃত্ব জয়দেব সরকার। এবং ওই 30 তারিখ যে প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে যে সম্মেলনটা শুরু হইতে যাইতে আছে, সেই 30 তারিখ যাতে সমস্ত অংশের শ্রমিকরা ওই সমাবেশে অংশগ্রহণ করে তার আহ্বান জানিয়ে আমরা আজকে মিছিলটা করলাম। সম্মেলনে এবং সমাবেশে কি আওয়াজ উঠবে? আওয়াজ উঠবে সারা দেশের পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়ে আছে। সারা দেশের পরিস্থিতি একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। নতুন সরকার আসার পরে একদিকে শ্রমিক শ্রেণীর উপরে, শ্রমজীবী মানুষের উপরে, কৃষকের উপরে সমান্তরালভাবে যে আক্রমণটা চলছে। উল্লেখ্য, আগামী 30-31 আগস্ট প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 6ষ্ঠ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগরতলা টাউন হলে। নারায়ণ বদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা তফসিলি জাতি কুলবাড়ি অঞ্চল কমিটির 6ষ্ঠ অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় বাতাতলা জেবি স্কুলের কনফারেন্স হলে। এতে অঞ্চলের 5টি ইউনিট থেকে 90 জন প্রতিনিধি অংশ নেয়। ত্রিপুরা তফসিলি জাতি কুলবাড়ি অঞ্চল কমিটির 6ষ্ঠ অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় কমলনগর গ্রাম পঞ্চায়েতের বাতাতলা জেবি স্কুল প্রাঙ্গণে। বৃহস্পতিবার সকাল 10টায় বাতাতলা জেবি স্কুলের কনফারেন্স হলে শুরু হয় সম্মেলন। প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে সংগঠনের নেতৃত্বরা পালন করা হয় নীরবতাও। এরপর শুরু হয় সম্মেলনের হলের ভেতরের কাজ। অঞ্চলের 5টি ইউনিট থেকে 90 জন প্রতিনিধিদের নিয়ে শুরু হয় সম্মেলনের কাজ। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সেক্রেটারি রাসবিহারী দাস, বিভাগীয় সভাপতি প্রদীপ মণ্ডল, সিপিএম কুলবাড়ি অঞ্চল সম্পাদক সুবামিয়া সহ অন্যান্য অঞ্চল নেতৃত্বরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা সংগঠনকে আরো ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তারা বলেন, আজকে কংগ্রেস তফসিলিদের মধ্যে কংগ্রেসের কোনো গণসংগঠন আছে? বেশিরভাগ অংশ তফসিলি সমন্বয় সমিতির মধ্যে এসেছেন এবং আসবেনও। কাজেই তফসিলি জাতি সমন্বয় সমিতি সারা ভারতবর্ষে 125 কোটি মানুষের মধ্যে প্রায় 21 কোটি মানুষের লোক তফসিলি বিভিন্ন কাজ করবে যুক্ত হওয়ার জন্য। 11 জনের যে অঞ্চলটি বা কমিটিটা আমি দেখলাম, আমরা এই সংগঠন ছাড়াও এখানে অনেকে আছেন অন্যান্য গণসংগঠনের সাথেও পেশাগত কারণে আমরা যুক্ত আছি। কবে রাজনীতির আলোচনার মধ্যে এসেছেন কারণে কারণে বা বিভিন্ন সুবিধার নিরিখে আমরা আছি, কিন্তু সাংগঠনিক দিক দিয়ে যদি মূল্যায়ন করি একটু পিছনে থাকি। সম্মেলন শেষে 17 জনের নতুন কমিটি গঠিত হয়, যার সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন যথাক্রমে নির্মল সরকার ও ঠাকুরচাঁদ নম, এবং 9 জনের এক প্রতিনিধি গঠন করা হয় বিভাগীয় সম্মেলনে অঞ্চলের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন উন্নয়নমূলক কাজের খোঁজ খবর নিতে সরেজমিনে যান খোয়াই জেলা শাসক এল ডারলং। কথা বলেন আধিকারিকদের সঙ্গে। বিভিন্ন জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী সময়ের কাজ সময়ে শেষ করার নির্দেশ দিলেও খোয়াই জেলায় জেলা শাসক কার্যত সেই নির্দেশকে উড়িয়ে দিলেন। তার বক্তব্য, ঘড়ির কাঁটা সময় মতো ঘুরলেও মানুষ সময়ের সাথে চলতে পারে না। তেলিয়ামুড়া ব্লক ও পঞ্চায়েত সমিতির প্রশাসনিক ভবন নির্মাণের জন্য জায়গা নির্ধারণ সহ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন কাজ কর্ম খতিয়ে দেখতে এসে আজ খোয়াই জেলা শাসক এল ডারডং এইভাবেই নিজের মতামত প্রকাশ করেন। গতকাল খোয়াইয়ে জেলা পরিষদের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে বিধায়িকা গৌরী দাস তেলিয়ামুড়ায় ঝুলে থাকা বিভিন্ন উন্নয়নমুখী কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করার পর আজ 7 সকালে তেলিয়ামুড়ার কাজকর্ম খতিয়ে দেখতে হাজির হলেন জেলা শাসক এল ডারলং। 3 ব্লকের বিডিও, মহকুমা শাসক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ আরডি দপ্তরের আধিকারিকদের নিয়ে বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখেন। জেলা শাসক প্রথমে তেলিয়ামুড়া ব্লক ও পঞ্চায়েত সমিতির নতুন প্রশাসনিক ভবনের নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেন। যদিও 5 বছর আগেই ব্লক বিল্ডিং তৈরির জন্য বর্তমান ব্লক অফিসের পাশে পুরনো বিল্ডিংয়ে হলঘর ভেঙে জায়গা নির্ধারণ করা হয়। হাফিজ হয়ে যায় লক্ষাধিক টাকার নির্মাণ সামগ্রী। প্রশাসনিক তুলকুলকি ফরমানে এবার সেই জায়গা বাদ দিয়ে আবার নতুন করে জায়গা নির্ধারণ করেছেন।
এরপর জেলাশাসক ব্লক সংলগ্ন এলাকায় ঝুলে থাকা মহকুমা হাসপাতালের কাজ পরিদর্শন করেন। 1.5 বছর সময়সীমা নিয়ে কাজ শুরু করলেও HSCL নির্মাণ সংস্থা 5 বছর অতিক্রান্ত হলেও এখনও কাজ শেষ করতে পারেনি। জেলাশাসক নিজেও HSCL নির্মাণ সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বললেন, সারা রাজ্যেই HSCL নির্মাণ সংস্থার কাজে ত্রুটি রয়েছে। পরে এই ব্যাপারে জানতে চাওয়া হলেও জেলাশাসক এল ডার্লং বলেন, ঘড়ির কাঁটা সময় মতো ঘুরলেও আমরা সময়ের সাথে ঘুরতে পারছি না। দীর্ঘদিন ঝুলে থাকা কাজ শুধু তেলিয়ামুড়ায় নয়, সারা রাজ্যেই একই চিত্র বলে জানান। এখন সবকিছু রুটিন মতো কি চলতে পারে, ঘড়ির কাঁটা না হয় ঘুরতে পারে, কিন্তু সমস্ত বাস্তবে কি আমরা সব কাজ সময় মতো শেষ করতে পারি না। তো এটা তো দেখতে হবে পরিস্থিতি কেন হয়েছে, নিশ্চয়ই কোনো কিছু প্রবলেম আছে, নাহলেও কেন এটা এতদিনে শেষ হওয়ার কথা হইল না। তেলিয়ামুড়াটা কোনো ব্যতিক্রম, সর্বত্রই চলছে, শুধু তেলিয়ামুড়া ব্যতিক্রম হইতে পারে না। তবে কবে নাগাদ হাসপাতালে কাজ শেষ হবে তার নিশ্চয়তা দিতে পারেনি জেলাশাসক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর RGM হাসপাতাল ভগবাননগরস্থিত জেলা হাসপাতালে স্থানান্তরের প্রতিবাদে কংগ্রেসের ডাকা 24 ঘন্টার কৈলাসহর মহকুমা বন্ধ চলে শান্তিপূর্ণভাবেই। এতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। কৈলাসহর RGM হাসপাতাল ভগবাননগরস্থিত জেলা হাসপাতালে স্থানান্তরের প্রতিবাদে কংগ্রেস দলের ডাকা 24 ঘন্টার বন্ধ শান্তিপূর্ণভাবেই চলে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। বিধায়ক বীরজিৎ সিনহার নেতৃত্বে পিকেটিং হয়েছে বিভিন্ন অফিস আদালতের সামনে। অফিস আদালত, স্কুল, কলেজ সবকিছু বন্ধ ছিল বৃহস্পতিবার। পিকেটারদের গ্রেপ্তার করেছে পুলিশ। মোট 90 জনের মতো গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান সহ অন্যান্যরা। কৈলাসহরের সব মানুষ চাইছেন RGM হাসপাতালের যাবতীয় পরিষেবা চালু রেখে জেলা হাসপাতালে আরো উন্নত মানের পরিষেবা চালু করা হোক, যাতে করে মানুষ যেন শিলচরে বা বহিরাজ্যে আর যেতে না হয়। যদিও রাজ্য সরকার বলছেন RGM হাসপাতাল থাকবে। কৈলাসহর মহকুমার 24 ঘন্টার বন্ধ স্বতঃপ্রণোদিতভাবে মানুষ সমর্থন করেছে। অফিস, আদালত, স্কুল, কলেজ, দোকানপাট, গাড়ি ঘোড়া, রিক্সা, অটো, বড় গাড়ি সবই বন্ধ হয়েছে এবং কৈলাসহরের মানুষ প্রমাণ করেছে যে হাসপাতাল স্থানান্তরিত করা যাবে না। এটা বিরাট সেন্টিমেন্ট। এই ব্যাপারে মানুষ, লক্ষ মানুষ সাংঘাতিকভাবে ক্ষুব্ধ হয়েছে। আগামী দিনে মানে এই বন্ধের পর আগামী দিনে কি ধরনের আন্দোলন? যদি গভর্নমেন্ট থেকে কোনো রকম সুরা না করে তাহলে আমরা বসে ঠিক করব। এবং এইখানে কৈলাসহরে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, NGO, ক্লাব এবং বিভিন্ন সংগঠন রয়েছে এবং আমাদের কংগ্রেস পার্টিরও বিভিন্ন শাখা সংগঠন, সবার সঙ্গে কথা বলে ইভেন কি পঞ্চায়েত লেভেলও ডিসকাশন করে যাতে আমরা বড় ধরনের আন্দোলন করতে পারি তার ব্যাপক। প্রথম আমরা 1 সপ্তাহের মধ্যে আমরা RGM হসপিটালের সামনে আমরা ধর্নায় বসতে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া ব্লক ভিত্তিক বনমোৎসব অনুষ্ঠিত হয় গামাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের হল গৃহে। প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়িকা গৌরী দাস। তেলিয়ামুড়া ব্লকের উদ্যোগে তেলিয়ামুড়ার গামাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের হল গৃহে ব্লক ভিত্তিক বনমোৎসবের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল 10টায় এই উৎসব শুরু হওয়ার কথা থাকলেও পরিকাঠামোর অভাবে ওই স্কুলের কচিকাঁচা শিশু সহ শিক্ষকদের নিয়েই সম্পন্ন হয় এই উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়িকা গৌরী দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইনি সরকার। তাছাড়া উপস্থিত ছিলেন সভাধিপতি খোয়াই জেলা পরিষদ অমরেশ চৌধুরী, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, ব্লক আধিকারিক অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করেন বিধায়িকা শ্রীমতী গৌরী দাস। স্বাগত ভাষণ রাখেন বিডিও তেলিয়ামুড়া। এরপর অতিথিরা ওই স্কুলের চারিদিকে বৃক্ষরোপণ করেন। উদ্বোধনী ভাষণ রাখেন বিধায়িকা শ্রীমতী গৌরী দাস। অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেটা ব্লক ভিত্তিক হচ্ছে, মহকুমা ভিত্তিক হচ্ছে, জেলা ভিত্তিক হচ্ছে, তারপর আমাদের রাজ্য ভিত্তিক হচ্ছে। কিন্তু সেটা আমাদের প্রতিনিয়ত আমরা দেখেছি, আমরা সারা দেশের মধ্যে পৃথিবী আমাদের রাজ্যেও আমরা বনমোৎসব আমরা পালন করি। কিন্তু কেন করি আমরা এখন মোটামুটি হলো আমরা যাদের অনুষ্ঠানটা বিগত দিনে হয়েছে, যেমন আমরা গামাইবাড়িতে আমরা করেছি আগে, বা আমরা খাসিয়ামঙ্গল করেছি, হাতরাই ভিলেজে করেছি। এইভাবে খুব একটা সুন্দর অনুষ্ঠান হয় আমাদের ভিলেজ এলাকা বা আমাদের পঞ্চায়েত এলাকা। সে একটা গামাইবাড়ি পঞ্চায়েতের প্রধান মহোদয় আছেন বিভিন্ন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যের অন্যান্য ক্লাবগুলির পাশাপাশি জোরদার প্রস্তুতি চালাচ্ছে কমলপুরের ছোট বড় সব পুজো কমিটির উদ্যোক্তারা। আর কাঠামো পুজোর মাধ্যমে পুজোর সূচনা করল কমলপুরের শতবর্ষ পুরানো কালী মন্দিরের পুজোর উদ্যোক্তারা। পুজো আসছে, ঢাকে পড়ল কাঠি। কোথাও কোথাও নদীর তীরে কাশফুলের দোলা মৃদুমন্দ বাতাসে শরতের আগমনের বার্তা দিচ্ছে।
তাই ক্লাব, সামাজিক সংস্থা সহ ধর্মীয় মন্দিরগুলোর আয়োজকরা বসে থাকার সময় নেই। প্রায় প্রতিদিন পুজো কমিটির কর্মকর্তাগণ ব্যস্ত পুজো নিয়ে। মহকুমার অন্যতম প্রাচীন দুর্গাপুজোর মধ্যে সবচেয়ে প্রাচীন পুজো কালীবাড়ি দুর্গাপুজো। শতবর্ষের প্রাচীন পূজা কালীবাড়ি অবশ্য আড়ম্বরপূর্ণ পুজো না করলেও নিষ্ঠার সহিত পূজা ধর্মপ্রাণ মানুষের মন কেড়ে নেয়। বৃহস্পতিবার সকালে কাঠামখিলির মাধ্যমে কালীবাড়ির পুজোর সূচনা হয়। কাঠামখিলিকে কেন্দ্র করে কালীবাড়ির নাট মন্দিরে দেবীর আরাধনা করেন মহিলারা। শাক, কাঁসর ঘণ্টা সমেত মহিলারা শুচি শুভ্র পরিবেশে কালী মন্দির, নাট মন্দির প্রদক্ষিণ করেন। সব মিলিয়ে ধর্মপ্রাণ মানুষের আবেগ ছুঁতে চায় শতবর্ষের প্রাচীন কালীবাড়ির দুর্গাপুজো। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গেছে পুজোর দায়িত্বে এবার মহিলারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স ও ফুটবল প্রতিযোগিতার আসর বসে উদয়পুর চন্দ্রপুর স্টেডিয়াম ও কেবিআই মাঠে। এর উদ্বোধন করেন গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া। রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স এবং ফুটবল প্রার্থী খেলা প্রতিযোগিতার উদ্বোধন হলো বুধবার। উদয়পুর চন্দ্রপুর স্টেডিয়ামের প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া। ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা, বিধায়ক মাধব সাহা, ক্রীড়া দপ্তরের গোমতী জেলা সহ অধিকর্তা বিপ্লব কুমার দত্ত প্রমুখ। রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স ও ফুটবল প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত হয় চন্দ্রপুর স্টেডিয়াম ও কেবিআই মাঠে। অ্যাথলেটিক্স চন্দ্রপুর স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল 8:30 থেকে শুরু হয় এবং ফুটবল কেবিআই মাঠে বৃহস্পতিবার সকাল 7:30 থেকে শুরু হয়। অ্যাথলেটিক্স ও ফুটবল রাজ্যের 8টি জেলা এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে খেলোয়াড়রা অংশ নিয়েছে। ফুটবলে খেলোয়াড় রয়েছেন 144 জন, অ্যাথলেটিক্সে বালক 135 জন, বালিকা রয়েছে 105 জন, অফিসিয়াল রয়েছে 28 জন। মন্ত্রী নরেশ জমাতিয়া উদ্বোধন করে বলেন, খেলাধুলা ও সংস্কৃতি জীবনের অপরিহার্য অঙ্গ। সমাজ জীবনে এগুলিকে বাদ দিলে চলে না। সকলকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। স্বাস্থ্য ভালো থাকলে সুস্থ মন গড়ে তোলা যায়, আর তখনই ভালো মানুষ হিসাবে বিকশিত হওয়া সম্ভব। রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে সাফল্য গোটা দেশের মধ্যে তুলে ধরার আহ্বান জানান তিনি। আমরা সংগঠিত করতে পেরেছি। খেলাধুলা এবং সংস্কৃতি এগুলি আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ। সমাজ জীবনের খেলাধুলা, সংস্কৃতি চর্চা বাদ দিয়ে